সময় আর ধৈর্য যদি থাকে তাহলেই আপনারা এই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, কারণ 12 পাতার ফর্ম দিয়েছে, 12 পাতা ফর্ম কিভাবে ফিল আপ করবেন বোঝাতে তো একটু সময় লাগবে। তো সেই সময়টুকু আপনাদের দিতে হবে এবং আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। যদি না দেখেন তাহলে ভুলভাল ফর্ম ফিল আপ করবেন, অন্নপূর্ণা ভান্ডার চলে যাবে ভোগে। আমাদের সামনে রয়েছে 12 পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম। এই ফর্ম ফিল আপ আপনারা কিভাবে করবেন আগে বিস্তারিত জেনে নিন, তারপরে ফর্ম কোথায় পাবেন, কোথায় জমা দেবেন এই বিষয়ে বিস্তারিত আসছে। তাই আগে ফর্ম ফিল আপটা ভালো করে বুঝুন, ঠিক আছে? দেখুন, প্রথমেই এখানে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। যখন ফর্ম ফিল আপ করতে বসবেন তখন আপনারা পরিবারের সবার ব্যাংকের বই, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এই সমস্ত কিছু নিয়ে বসবেন, কারণ সব কিছুই এখানে প্রয়োজন পড়বে। দেখুন, প্রথমে কি চাইছে, পরিবারের প্রধানের নাম। পরিবারের যে প্রধান তার নামটা আপনাকে এখানে লিখতে হবে। এবারে অনেক কনফিউশন থাকে যে পরিবারের প্রধানের নাম কাকে দেব, মহিলাকে করব না পুরুষকে করব, কাকে করব। যিনি বয়সে বড় আপনাদের পরিবারের মধ্যে তাকে আপনারা পরিবারের প্রধান করবেন। ধরুন আপনার পরিবারে আপনি, আপনার স্বামী এবং আপনার একটি ছেলে রয়েছে, তো সেক্ষেত্রে আপনার স্বামী হচ্ছে পরিবারের প্রধান, ঠিক আছে? তো এখানে পরিবারের প্রধানের নামটা লিখতে হবে। আধার কার্ডে যা নাম আছে, যা স্পেলিং আছে সেটাই আপনাদের লিখতে হবে। আরো একটা জিনিস, বাংলায় ফর্ম ফিল আপ করবেন না ইংরাজিতে? অবশ্যই আপনারা ইংরাজিতে ফর্ম ফিল আপ করুন। হ্যাঁ, পুরোটা বাংলায় লেখা থাকলেও ইংরাজিতে ফর্ম ফিল আপ করলে সেটা বুঝতে সুবিধা হয়। যারা ডেটা এন্ট্রি করে তুলবে তাদের ক্ষেত্রেও বোঝাটা বা বোধগম্যটা অনেক পরিষ্কার হয় আর কি। তো সেক্ষেত্রে যারাই আর কি ফর্ম ফিল আপ করবেন তারা ইংলিশে ফর্ম ফিল আপ করবেন, ক্যাপিটালে ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে? এরপরে জন্ম তারিখ, পরিবারের প্রধানের যে জন্ম তারিখ সেটা কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপরে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ, মহিলা না অন্যান্য, সেটা আপনারা এখানে টিক দিয়ে দেবেন। তারপরে পরিবারের প্রধানের আধার নম্বর, পরিবারের যে প্রধান, যিনি বয়সে বড় আপনাদের পরিবারে, যাকে আপনারা হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের প্রধান বানিয়েছেন, তাকে আপনারা তার যে আধার নম্বর সেটা আপনাদের এখানে লিখতে হবে। তারপরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে আপনাদের সেটা এখানে লিখে দিতে হবে। যদি ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি না থাকে তাহলে আপনারা এখানে কিছু লিখবেন না। এরপরে পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় লিখবেন, মানে যদি আপনাদের পরিবারে 3 জন থাকেন তাহলে এখানে 3 লিখে দেবেন, এরকম ভাবে 3 লিখে দেবেন, ঠিক আছে? এরপরে আপনাদের এখানে ঠিকানা লিখতে হবে, স্থায়ী ঠিকানা, আপনাদের প্রপার ঠিকানা, গ্রাম, পোস্ট অফিস সব এখানে, জেলা, পিনকোড সব, গোটা ঠিকানাটা আপনাদের কিন্তু এই ঘরটার মধ্যে লিখতে হবে, ঠিক আছে? এরপরে যোগাযোগের নম্বর, এখানে দেখুন ভালো করে ডান দিকে লেখা রয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বরের সাথে সংযুক্ত মোবাইল নম্বর, মানে পরিবারের যে হেড বা হেড অফ দ্য ফ্যামিলি তার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা রয়েছে সেই নম্বরটা আপনাদের এইখানে লিখতে হবে, মোবাইল নাম্বারের কথা বলছি, ঠিক আছে? এরপরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের, এখানে আপনাদের পরিবারের সকল সদস্যের বিবরণ দিতে হবে। দেখতে পাচ্ছেন সদস্য নাম্বার 1, 2, 3, 4, 5, এখানে 5 জনের নাম আপনারা কিন্তু সদস্যের ঘরে লিখতে পারবেন। এবারে ভালো করে বোঝার ব্যাপারটা হলো 5 বছরের কম হলে আধারে না লিখতে হবে, NA লিখতে হবে। যদি আপনার বাড়িতে এমন কোনো শিশু সন্তান থাকে যার বয়স 3 বছর, 2 বছর, তাদের ক্ষেত্রে এই যে এখানে একটা আধার নম্বরের জায়গা দিয়েছে, তো সেক্ষেত্রে তাদের যদি আধার নম্বর না হয়ে থাকে সেক্ষেত্রে NA লিখে দেবেন, ঠিক আছে? এবারে আরো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবেন। ধরুন আমি উদাহরণের জন্য কি নিলাম, যে পরিবারের 3 জন সদস্য, একজন বাচ্চা, স্বামী এবং স্ত্রী। এইখানে আমরা পরিবারের প্রধান যেহেতু স্বামীকে ধরছি, তাই স্বামীর, আপনার স্বামীর, এখানে আপনারা শ্বশুরও হতে পারে, আপনাদের বাবাও হতে পারে, হেড অফ দ্য ফ্যামিলি। তো আমি এখানে উদাহরণ দিয়ে যেহেতু দেখাচ্ছি যে স্বামী, পরিবারের 3 জন সদস্য, স্বামী, স্ত্রী এবং একটা সন্তান রয়েছে, তো সেক্ষেত্রে স্বামী এখানে পরিবারের প্রধান এবং পরিবারের প্রধানের সমস্ত ডিটেলস গুলো আপনাদের এখানে লিখতে হবে। এই ফর্মের মধ্যে একটু ভুল রয়েছে, এখানে পরিবারের প্রধানের নিচে এখানে নাম, জন্ম তারিখ এরকম ঘর করে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা এখানে দেয়নি। এবারে সদস্য নাম্বার 1 যিনি হচ্ছেন স্ত্রী, যার অন্নপূর্ণা ভান্ডার হবে, তো সেক্ষেত্রে আপনাদের এখানে তার নামটা লিখতে হবে, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কি, স্বামী, সেটা লিখবেন। তারপরে আধার নম্বর তার লিখে দেবেন। তারপরে সদস্য নাম্বার 2 মানে আপনার যে বাচ্চা রয়েছে তার এখানে সমস্ত ডিটেলস আপনাকে দিতে হবে। এবারে এইখানটা ভালো করে দেখবেন, এই যে এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে,
যিনি আবেদন করছেন তার ঘরে এখানে টিক দেবেন। এখানে স্বামী হেড অফ দ্য ফ্যামিলি, তিনি তো আবেদন করছেন না অন্নপূর্ণা ভান্ডারে, তো তার ঘরে টিক দেবেন না। যিনি মহিলা, যিনি আবেদন করছেন তার ঘরে এখানে হ্যাঁ তে টিক দেবেন, ঠিক আছে। আর বাচ্চার ঘরে যদি আপনার আধার কার্ড এখনো না হয়ে থাকে তাহলে এখানে আধার নম্বরের ঘরে NA লিখবেন, যেটা কিন্তু এখানে লেখা রয়েছে NA লিখতে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে আমি 3জন সদস্য নাম দিয়ে দেখালাম। এবারে যদি আপনাদের বাড়িতে সদস্য সংখ্যা বেশি থাকে, যদি এখানে 5জন দিতে পারবেন, যদি সদস্য সংখ্যা বেশি থাকে 7জন 10জন, তাহলে সেক্ষেত্রে আপনাদের আলাদা করে ফর্ম নিতে হবে এবং সেখানে সদস্য সংখ্যা আলাদাভাবে নথিভুক্ত করতে হবে, ঠিক আছে। আর পরিবারে যদি আমি এখানে দেখালাম একজন অন্নপূর্ণা ভান্ডারে আবেদনের জন্য এখানে হ্যাঁতে টিক দিচ্ছেন, ধরুন পরিবারে 2জন মহিলা রয়েছে, তো সেক্ষেত্রে 2জনের এখানে বিবরণ দেবেন, তারপরে যিনি আবেদন করছেন, যে অ্যাপ্লাই করবে তার এখানে হ্যাঁতে টিক দিতে হবে, এটা মনে রাখবেন। এইটা ভুল হয়ে গেলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। তো এখানে যিনি লক্ষ্মীর যার এখানে আপনি, তো এখানে আপনি যার ডিটেলস দিচ্ছেন সে দেখে নেবেন সে অন্নপূর্ণা ভান্ডার আবেদনের যোগ্য নাকি, যদি যোগ্য হয় তাহলে এখানে হ্যাঁতে টিক দেবেন। তারপরে ধরুন আপনি মা মেয়ে, আমি একটা উদাহরণ আরেকটা দিচ্ছি দেখুন, ধরুন মা মেয়ে দুজনাই রয়েছে পরিবারে এবং অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য, তাহলে দুজনেরই আপনারা এখানে দেবেন এবং এখানে হ্যাঁতে দুজনেরই টিক দেবেন, তাহলে দুজনেরই অন্নপূর্ণা ভান্ডার। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে পরিবারের সববার আপনি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করছেন মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, তা নয় কিন্তু। তো সেক্ষেত্রে পরিবারের সববার এখানে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে। তো আমরা কি উদাহরণ নিয়েছিলাম, প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি বা প্রধান পরিবারের, সেটা হচ্ছে আপনার স্বামী। তো স্বামীর ক্ষেত্রে স্বামীর ব্যাংকের নাম কি, অ্যাকাউন্ট নম্বর কি, আইএফএসসি কোড লিখলেন। তারপরে দ্বিতীয়তে ছিল সদস্য নাম্বার 1-এ স্ত্রী, যিনি বা যে মহিলা আবেদন করছেন এই অন্নপূর্ণা ভান্ডারে তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড এখানে লিখতে হবে। আবার এরপর আমরা দেখেছিলাম কি একজন বাচ্চাকে নিয়েছিলাম এবং সেই বাচ্চার তো কিছু নেই, স্বাভাবিকভাবে তার ব্যাংকের অ্যাকাউন্ট নেই, তো সেই জন্য এই জায়গাটা আপনারা ফাঁকা ছেড়ে দিতে পারেন, ঠিক আছে। এবারে আপনারা দেখুন এখানে সদস্যদের সংখ্যা 5টা দিয়েছে। এবারে ধরুন আপনার ফ্যামিলির সদস্য সংখ্যা 7জন, 8জন, 10জন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এক্সট্রা ফর্ম নিতে হবে সদস্য সংখ্যা পূর্ণ করার জন্য, ঠিক আছে। বেশ, এবারে এই দিকটা দেখুন, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, মানে যে ব্যাংক অ্যাকাউন্টের নম্বরগুলো বা ডিটেলস গুলো আপনারা এখানে দেবেন সেগুলোর প্রত্যেকটা ডিবিটি অন করা থাকতে হবে। বিশেষ করে যিনি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করছেন তার কিন্তু এখানে ডিবিটি অন করা বাধ্যতামূলক। যদি আপনারা ফর্ম ফিল আপ করার সময়ও আপনার ব্যাংকের ডিবিটি অন করা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, এখনই তো ভেরিফিকেশন হয়ে যাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা 1-2 দিনের মধ্যে গিয়ে ব্যাংকে গিয়ে ডিবিটিটা অন করে নিতে পারেন বা অনলাইনে এনপিসিআই ওয়েবসাইট থেকেও ডিবিটিটা অন করে নিতে পারেন, ঠিক আছে। এরপরে 11 নম্বরে এপিক নম্বর, মানে ভোটার কার্ড। এখানে দেখুন ভালো করে লিখে দিয়েছে HOF বা হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের যে প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, মানে আপনাদের এখানে শুধুমাত্র ভোটার কার্ডের নম্বর লিখলে হবে না, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরও লিখতে হবে। এখানে আপনারা এপিক নম্বর, এখানে দেখুন প্রথমেই দিয়েছে HOF মানে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর, এখানে আপনারা লিখবেন। তারপরে বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার, আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম কি, যেমন বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, সেরকম ভাবে আপনাদের যেটা হবে সেটা লিখবেন এবং বিধানসভা ক্ষেত্রের যে অংশ নম্বর সেটা আপনাদের এখানে লিখতে হবে। সেম ভাবে আমরা উদাহরণ নিয়েছিলাম কি স্বামী, স্ত্রী এবং বাচ্চা, তো বাচ্চার যেহেতু ভোটার কার্ড নেই তো বাচ্চার ক্ষেত্রে এই জায়গাটা ব্ল্যাঙ্ক হবে, এই জায়গাটা ব্ল্যাঙ্ক হবে, এই জায়গাটাতে কিছু লিখবেন না। স্বামী এবং স্ত্রীর নিশ্চয়ই ভোটার কার্ড হওয়ার দরকার, তো সেক্ষেত্রে স্বামীর এখানে ভোটার কার্ডের নম্বর এবং বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর এখানে লিখবেন, আর স্ত্রীর এখানে এপিক নাম্বার বা ভোটার কার্ডের নম্বর এখানে লিখবেন, আর বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর আপনাদের এখানে লিখতে হবে। যদি পরিবারে একাধিক সদস্য থাকে তাহলে আপনাদের এইগুলো সব পূরণ করে করে পুরো করে যেতে হবে সেম ভাবে, ঠিক আছে। এবারে আপনারা কোন কাস্ট বিভাগ এখানে জানতে চাইছে, কোন কাস্ট সেটা কিন্তু এখানে জানতে চাইছে, SC ST OBC EWS বা জেনারেল কি। যদি জেনারেল হন তাহলে এখানে টিক দেবেন, যদি SC হন তাহলে এখানে টিক দেবেন, ST হন এখানে টিক দেবেন। তো এরকম ভাবে আপনারা এখান থেকে আপনাদের কোন কাস্ট সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এবারে রেশন কার্ডের ডিটেলস আপনাদের দিতে হবে। আপনাদের কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, যদি থাকে তাহলে অবশ্যই আপনারা হ্যাঁতে টিক দেবেন, ঠিক আছে। এরপরে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা আপনাদের এখানে লিখতে হবে। আমরা জানি AAY
পিএইচএইচ এবং এসপিএইচএইচ এই কার্ডগুলো কেন্দ্র সরকারের, এবং RKSY 1 RKSY 2 এইগুলো হচ্ছে রাজ্য সরকারের। এবং ভর্তুহীন এক ধরনের কার্ড রয়েছে যেটাতে খাদ্য সামগ্রী পাওয়া যায় না রেশনে, কিন্তু ওটা পরিচয়পত্র হিসেবে বা ঠিকানার প্রমাণপত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো সেই ধরনেরও কার্ড রয়েছে। তো যে কার্ড থাকবে আপনাদের, সেখানে আপনাদের কিন্তু এখানে টিক দিতে হবে, ঠিক আছে। এবারে রেশন কার্ড থাকলেও অনেকে আবার রেশন তোলে না, তো সেই ডিটেলসটাও আপনাদের এখানে দিতে হবে যে আপনি রেশন তুলছেন কিনা। রেশন কার্ড আছে মানলাম, কিন্তু আপনি রেশন তুলছেন কিনা। তো সেক্ষেত্রে আপনাদের এখানে হ্যাঁ বা না যেটা হবে আপনারা এখানে টিক দেবেন। এবার হচ্ছে সম্পদ, মানে প্রথমেই রয়েছে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থাকে তাহলে এখানে হ্যাঁ লিখবেন, যদি না থাকে তাহলে এখানে নাতে টিক দেবেন। এবারে পারিবারিক জমির মালিকানা, জমি আপনার পারিবারিক জমি রয়েছে কিনা সেটা এখানে হ্যাঁ দেবেন, নাহলে নাতে টিক দেবেন। না বলতে কারা দেবে? যারা ভাড়া বাড়িতে থাকে তারা সেক্ষেত্রে না দেবে, আর যাদের জমি জায়গা রয়েছে, যারা বাড়িতে বসবাস করেন, তারা হ্যাঁ দেবে। এবারে 3 নম্বরে চেয়েছে, দেখুন পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে আপনাদের এখানে লিখতে হবে। রেজিস্ট্রেশন নথি সর্বশেষ ROR জমির নথি, মানে পরিবারে ধরুন আপনারে যেটা ধরছিলাম স্বামী স্ত্রী এবং বাচ্চা রয়েছেন, স্বামী এবং স্ত্রীর নামে দুজনের নামেই যদি জমি জায়গা থাকে, তাহলে কতটা জমি হচ্ছে মোট সেটা শতকে আপনাদের এখানে লিখতে হবে। যদি শুধু স্বামীর নামে থাকে, তাহলে কতটা জমি স্বামীর নামে মোট রয়েছে সেটা আপনাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। এরপরে যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোন সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? অবাণিজ্যিক, এখানে কিন্তু বাণিজ্যিক চাইনি, অবাণিজ্যিক হচ্ছে পার্সোনাল কার যেগুলোকে বলে। তো 4 চাকা যদি থাকে তাহলে আপনারা হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে এখানে না দেবেন। যদি থাকে তাহলে আপনাদের এখানে হ্যাঁ দিয়ে তারপরে এখানে গাড়ির কতগুলো গাড়ি আছে সেটা লিখতে হবে, এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এখানে লিখে দিতে হবে। এখানে দেখুন ডান দিকে লিখেছে গাড়ি জিপ ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল। যদি গাড়ি জিপ বা ট্র্যাক্টর হয় তাহলে এখানে মডেল নাম্বার এখানে কিন্তু লিখতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা যদি থাকে তাহলে অবশ্যই আপনারা হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। এবার স্বাস্থ্য বীমাটা কি আপনাদের বলি। হেলথ ইন্স্যুরেন্স যেটাকে বলে, প্রিমিয়াম দিতে হয় যদি কোনো আপৎকালীন পরিস্থিতি আসে বা হসপিটালে ভর্তি হয়, তো সেক্ষেত্রে সেই কোম্পানি, যেমন স্টার হেলথ রয়েছে, বিভিন্ন রকম হেলথ বীমা রয়েছে, তো সেক্ষেত্রে সেই সমস্ত বীমা যদি আপনাদের করা থাকে তো সেক্ষেত্রে হ্যাঁ দেবেন, আর না হলে এখানে না দেবেন। যদি এখানে হ্যাঁ দেন তাহলে আপনাদের এখানে হেড অফ দ্য ফ্যামিলি বীমা রয়েছে সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। বীমার অঙ্ক কত, মানে কত টাকার হেলথ ইন্স্যুরেন্স নিয়েছেন, 10 লাখ 20 লাখ, সেটা আপনাদের এখানে লিখতে হবে। প্রিমিয়ামের বিবরণ, মানে আপনারা মাসিক প্রিমিয়াম পেমেন্ট করছেন, কত টাকা করছেন, যদি বাৎসরিক করেন তাহলে কত টাকা করছেন, সেগুলো আপনাদের এখানে লিখতে হবে। যদি হেড অফ দ্য ফ্যামিলির নামে প্রিমিয়াম না থাকে, তাহলে যদি অন্য কোনো সদস্যের থাকে, তাহলে সেই বিবরণগুলো আপনাদের কিন্তু এখানে পরপর ভাবে লিখতে হবে, ঠিক আছে। যার বীমা নেই সেই ঘরটা আপনাদের এখানে স্কিপ করতে হবে। এবারে আয় বা পেশা সম্পর্কে আপনাদের এখানে বিবরণ চাইছে। কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে আপনারা কি ইনকাম ট্যাক্স দেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে এখানে নাতে টিক দেবেন। এবারে পরিবারের সদস্যদের প্যান কার্ড ডিটেলস আপনাদের এখানে দিতে হবে। এখানে হ্যাঁতে টিক দিয়ে আপনাদের এখানে পরিবারের সবার প্যান কার্ডের ডিটেলস দিতে হবে। যদি কারোর প্যান কার্ড না থাকে তাহলে আপনারা সেই সদস্যের জায়গায়, ধরুন সদস্য নাম্বার 2-এ প্যান কার্ড তার নেই, তো সেক্ষেত্রে আপনারা এখানে কিছু লিখবেন না, বাকি সদস্যদের প্যান কার্ড ডিটেলস দেবেন। যেমন এখানে রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে তার নামটা লিখবেন আর প্যান নাম্বারটা এখানে লিখবেন। তারপরে এখানে হেড অফ দ্য ফ্যামিলি আমরা উদাহরণ নিয়েছিলাম স্বামী, তো স্বামীর ক্ষেত্রে স্বামীর নাম, প্যান নাম্বার। আর সদস্য নাম্বার 1-এর জায়গায় কি নিয়েছিলাম? স্ত্রী, তো সেক্ষেত্রে স্ত্রীর নাম আর স্ত্রীর প্যান নাম্বার, ঠিক আছে। তো এইভাবে আপনারা বিভিন্ন সদস্যদের প্যান নম্বর এবং নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এবারে অনেকে ভাববেন যদি কেউ ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স পেমেন্ট করেন, তবু এখানে যদি বলেন যে আমি ইনকাম ট্যাক্স দিই না এবং এখানে যদি প্যান নাম্বার দেন, তাহলে কিন্তু প্যান নাম্বার থেকে ফেচ করা যাবে যে আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা, ঠিক আছে। তো সেক্ষেত্রে বাঁচার কোনো উপায় নেই। কর্মসংস্থানের ধরন, হেড অফ দ্য ফ্যামিলি কি কাজ করেন? সরকারি কাজ করেন, বেসরকারি কাজ করেন, কোন সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত বা ব্যবসায়ী, যেগুলো যারা ছোট ব্যবসায়ী উদ্যোক্তা তারা সব এখানে টিক দেবেন। যারা সরকারি কাজ করেন এখানে, বেসরকারি হলে এখানে। যদি আংশিক সময়ে কর্মরত বা পার্ট টাইম কাজ করেন তাহলে এখানে।
যদি অসংগঠিত ক্ষেত্রে কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি হন তাহলে এখানে পরিযায়ী শ্রমিক, এখানে বেকার হলে এখানে, অন্যান্য হলে এখানে টিক দিয়ে আপনাদের এখানে কি কাজ করেন সেটা এখানে লিখে দিতে হবে। এটা গেল পরিবারের প্রধান কি কাজ করেন সেটা, ঠিক আছে। এরপরে সদস্য নাম্বার 1 যাকে দিচ্ছেন আপনারা, সদস্য যাকে করছেন, আমি এখানে উদাহরণ দিয়েছিলাম কি স্ত্রী, তো স্ত্রী কি কাজ করে, তো সেটা এখানে আপনাদের সেম ভাবে লিখতে হবে, স্ত্রী কোন কাজের সাথে যুক্ত। সেম ভাবে সদস্য নাম্বার 2, 3, 4, 5 যে যা কাজ করে আপনাদের সেটা কিন্তু এখানে লিখতে হবে। যদি বেকার হয় তাহলে এখানে বেকারে ঠিক দিতে পারেন, যদি কোনো কাজের সাথে যুক্ত না হয় আর কি। তো এটা গেল। এরপরে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আমরা এই ফর্ম ফিল আপের সময় উদাহরণ নিয়েছিলাম স্বামী, স্ত্রী এবং একটা বাচ্চা রয়েছে। তো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি স্বামী শিক্ষিত, স্ত্রী অশিক্ষিত এবং বাচ্চা সে তো প্রাপ্তবয়স্কই নয়। তো সেক্ষেত্রে আপনাদের এইখানে ঠিক এই জায়গাটায় শিক্ষিতর ঘরে 1 লিখতে হবে, যেহেতু স্বামী শিক্ষিত আর স্ত্রী যেহেতু অশিক্ষিত বলেছি, তাই সেই ক্ষেত্রে স্ত্রী আবার এই ঘরে অশিক্ষিত একজন, মানে শিক্ষিত একজন অশিক্ষিত একজন রয়েছে আপনাদের পরিবারে। যদি স্বামী স্ত্রী দুজনেই শিক্ষিত হয় তাহলে আপনাদের এখানে 2 লিখতে হবে, ঠিক আছে, এখানে 2 লিখতে হবে, আর এখানে কিছু লেখার দরকার নেই, বা এখানে শূন্যও লিখতে পারেন, ঠিক আছে, বোঝা গেছে। এরপরে পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত সেটা জানতে চাইছে। যদি পরিবারের প্রধান শিক্ষিত হয় তাহলে শিক্ষিত দেবেন। তারপরে সদস্য নাম্বার 1 আমরা দিয়েছিলাম স্ত্রী, তো এক্ষেত্রে আপনারা বাবা মা যে কাউকে রাখতে পারেন। তো স্ত্রী এবারে বুঝে নেবেন যে সদস্য নাম্বার 1 কাকে রাখছেন, তারই ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা স্ত্রী রেখেছিলাম, তো স্ত্রী শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হয় তাহলে এখানে অশিক্ষিত হলে নিচে ক্লিক করতে হবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এই লাইনটা আপনারা মিস করে যাচ্ছেন, দেখুন ভালো করে, আমি মিস করে যাচ্ছিলাম। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে লিখতে হবে, শিক্ষিত বলে ছেড়ে দিলে হবে না। কতদূর পড়াশোনা করেছেন, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, সেটা কিন্তু এখানে লিখতে হবে। এখানেও কিন্তু সেম ভাবে এখানে লিখতে হবে, এরকম ভাবে প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে কিন্তু আপনাদের লিখতে হবে, শিক্ষিত হলে শিক্ষিত, অশিক্ষিত হলে অশিক্ষিত, শিক্ষিত হলে কতদূর পড়াশোনা করেছে সেটা। তারপরে কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান ধারক, মানে এমপি, এমএলএ, মন্ত্রী, পঞ্চায়েতে কাজ করে এরকম কেউ কি রয়েছে, বা প্রাক্তন এরকম কি কেউ কি আপনার পরিবারে রয়েছে, হ্যাঁ বা না। এখানে না হলে নাতে লিখবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু এখানে সদস্য নম্বরটা এখানে লিখতে হবে। কোন সদস্য কি জিএসটির আওতাধীন রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ হবে, যদি না হয় তাহলে এখানে নাতে টিক হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা আপনাদের কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। এবারে সিএএ তে আবেদন করেছেন, বর্তমান অবস্থা আপনাদের এখানে লিখতে হবে। যেমন এখানে ধরি পরিবারের প্রধান, তার ক্ষেত্রে যদি সে সিএএ তে আবেদন করে তাহলে এখানে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নম্বর, ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নম্বর, যদি সে সিএ এর জন্য প্রযোজ্য না হয় তাহলে এখানে আপনাদের টিক দিন। আবার সেম ভাবে সদস্য নাম্বার 1, 2 এরকম ভাবে সবার করতে হবে। দেখা গেল পরিবারের প্রধান তার সিএ তে আবেদন করার তার করতে হবে না আর কি, আর সদস্য নাম্বার 1 তাকে করতে হবে। তো সেক্ষেত্রে এখানে আপনারা টিক দেবেন, যেরকম যেরকম হবে সেরকমটা আপনারা টিক দেবেন। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি থাকে তাহলে আপনাদের সেই সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। যদি পরিবারের প্রধানের থাকে তাহলে পরিবারের প্রধানের নম্বর, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। যদি শুধুমাত্র পরিবারের প্রধানের রয়েছে, বাকিদের কারুর নেই, তাহলে বাকি ঘরগুলো ছেড়ে দেবেন। যদি পরিবারের প্রধানের নেই, অন্য কারুর রয়েছে, তো সেই ঘরটা শুধু লিখবেন, বাকি ঘরগুলো আপনারা ব্ল্যাঙ্ক বা ফাঁকা ছেড়ে দেবেন, ঠিক আছে। যদি এসআইআর 2026 এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা আপনাদের এখানে লিখতে হবে। বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে যারা ট্রাইব্যুনালে আবেদন করবে বা সিএ তে আবেদন করেছে তারা ব্যতিক্রম, অর্থাৎ তারা এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবে, কিন্তু যাদের নাম বাদ গেছে তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবে না। তো সেক্ষেত্রে এসআইআর এ যদি নাম বাদ পড়ে থাকে এবং ট্রাইব্যুনাল আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখানে তার ডিটেলস দিতে হবে। যদি আপনাদের নাম বাদই না পড়ে তাহলে এখানে লিখবেন প্রযোজ্য নয়। যদি আপনাদের নাম বাদ পড়ে কিন্তু ট্রাইব্যুনাল আবেদন করেননি তাহলে এখানে না লিখবেন, আর যদি ট্রাইব্যুনাল আবেদন করে থাকেন তাহলে হ্যাঁ এখানে দেবেন এবং মামলার বিবরণ আপনাদের এখানে দিতে হবে। সেম ভাবে আপনাদের এখানে সদস্য নাম্বার 1, 2, 3 যাদের যা হবে, ধরুন
আপনাদের পরিবারে 3 জন রয়েছে, তো 3 জনের মধ্যে একজনের নাম বাদ পড়েছে এবং সে ট্রাইব্যুনালে আবেদন করেছে, তো শুধুমাত্র তার ঘরে আপনাদের এখানে হ্যাঁতে টিক দিতে হবে, আর বাকি ঘরগুলো আপনাদের ছেড়ে দিতে হবে। হ্যাঁতে টিক দিয়ে এখানে বিবরণ লিখতে হবে, আর বাকি ঘরগুলো ছেড়ে প্রযোজ্য নয় করে এগিয়ে যেতে হবে। বোঝা গেছে? মানে আমার কথার অর্থ হলো, যার নাম বাদ গেছে শুধু তার ডিটেলস দেবেন, সবার ডিটেলস দিয়ে বসে থাকবেন না। বোঝা গেছে? যার শুধুমাত্র ট্রাইব্যুনালে আবেদন করেছে তার ক্ষেত্রে সে যদি করে থাকে হ্যাঁ, না করে থাকলে না। বোঝা গেছে? আর বাকিদের ক্ষেত্রে যাদের নাম ভোটার লিস্টে রয়েছে, ভোট দিয়েছেন এবারে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে এগিয়ে যাবেন। ঠিক আছে? বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি আপনাদের পরিবারে কোনো শিশু থেকে থাকে, তাহলে সেই শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, কোন স্কুলে পড়ছে, সরকারি না বেসরকারি, না মাদ্রাসা, কোন স্কুলে পড়ছে, সেগুলোর বিবরণ কিন্তু আপনাদের এখানে দিতে হবে। ঠিক আছে? যদি একজন শিশু থাকে তাহলে একজনের, যদি দুজনের শিশু থাকে তাহলে দুজনের এখানে কিন্তু লিখতে হবে। সদস্য নাম্বার কত ওখানে সেট করেছিলেন সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার বাড়িতে যে শিশু রয়েছে তার টিকাকরণ শুরু হয়েছে না সম্পূর্ণ হয়েছে, সেটা আপনাদের এখানে টিক দিতে হবে। সম্পূর্ণ হলে এখানে, শুরু হয়েছে হলে এখানে, টিকাকরণ হয়নি বললে এখানে টিক দিতে হবে। বোঝা গেছে? এরকম ভাবে যদি আরো শিশু থাকে তো তাদেরও কিন্তু এভাবে আপনাদের এগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে? আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে না দেবেন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে পিএম কিষাণ যোজনা শুধুমাত্র ডিবিটির মাধ্যমে পেমেন্ট হয়, তো সেক্ষেত্রে যদি আপনারা ডিবিটির মাধ্যমে এই পিএম কিষাণ প্রকল্প পান, সেক্ষেত্রে আপনারা এখানে হ্যাঁ দেবেন, এবং কে পান পরিবারের সেগুলো কিন্তু আপনাদের লিখতে হবে। দেখুন নিচে রয়েছে, দেখতে পাচ্ছেন যে 1 রয়েছে যে মানে কোন প্রকল্প পান, সেটা আপনারা এখানে লিখে দেবেন। আর ভুল করে এখানে হ্যাঁ টিক দেবেন না। ভালো করে পড়ুন কি বলছে। আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? মানে আপনার নাম কি এই প্রকল্প থেকে তুলে নিতে চান? কেন তুলবেন আপনি আপনার নাম? যদি চান তাহলে ভালো কথা, হ্যাঁ টিক দেবেন। আর যদি ভাবেন যে না আমার থাকবে যেরকম চলছিল, তাহলে এখানে ভুলেও টিক দেবেন না। এখানে শুধু পিএম কিষাণ লিখবেন, ব্যাস। পরিবারের এখানে রয়েছে, এখানে প্রথম মানে হেড অফ দ্য ফ্যামিলির কথা বলা হয়েছে, তারপরে সদস্য নাম্বার 1 মানে কে পায় পিএম কিষাণ, যদি পেয়ে থাকে তাহলে কে পায়। হেড অফ দ্য ফ্যামিলি যে আমরা ধরেছিলাম স্বামী, সে পায় না দ্বিতীয় সদস্য নাম্বার 1 যে আমরা ধরেছিলাম স্ত্রী, সে পায়। তো যে পায় তার ঘরে এখানে হ্যাঁ দেবেন, এবং কোন প্রকল্প সেটা এখানে লিখে দেবেন। পিএম কিষাণ হলে এখানে পিএম কিষাণ লিখে দেবেন, অন্য কোনো প্রকল্প হলে অন্য কোনো প্রকল্পের নাম এখানে লিখবেন। আর এখানে হ্যাঁ তে টিক দেবেন না। টিক দিলে আপনারা এটা ভালো করে পড়তেই পারছেন যে আপনাদের নামটা ওখান থেকে উঠিয়ে নেওয়া হবে, অর্থাৎ সেই প্রকল্প থেকে উঠিয়ে নেওয়া হবে। এরপরে একটা ঘোষণা রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য। এক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি, এবং এই নথি কি কি লাগবে সেটা আমি একটু পরেই বলছি। ঠিক আছে? সব বলবো আজকের ভিডিওতে, কি কি নথি বা জেরক্স আপনাদের জমা দিতে হবে, ভালো করে শুনবেন। এইটা আগে দেখে নিন। এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধামূলক সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে আপনাদের এখানে সম্মততে টিক দিতে হবে, এবং এখানে স্বাক্ষর করতে হবে। এই স্বাক্ষরটা পরিবারের হেডকে কিন্তু করতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি। এবারে আপনাদের প্রশ্ন আসবে, হেড অফ দ্য ফ্যামিলি অন্নপূর্ণা ভান্ডার করছে না অন্নপূর্ণা ভান্ডার বাড়ির মহিলারা করছে? সেটা তো সরকার যা বলেছে, সরকারের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে। তো সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলির এখানে কিন্তু স্বাক্ষর করতে হবে। এবারে আর একটা জিনিস ভালো করে পড়বেন, এখানে দ্রষ্টব্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এবারে ভালো করে বুঝবেন, ধরুন আপনি আপনার ফ্যামিলিতে, আমি মহিলা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আপনার শ্বশুর শাশুড়ি স্বামী আর একটা ছেলে রয়েছে। শ্বশুর শাশুড়ি আলাদা হয়ে গেছে, স্বামীকে নিয়ে আপনি, স্বামী ছেলে আর আপনি আলাদা হয়ে গেছেন। তো সেক্ষেত্রে আপনাদের শ্বশুর শাশুড়ি আলাদাভাবে ফর্ম ফিল আপ করবে, তার একটা আলাদা পরিবার। এবং আপনি স্বামী আর স্ত্রী, মানে স্বামী আপনি আর আপনার ছেলে মিলে একটা ফর্ম ফিল আপ করবেন, কারণ আপনারা একটা পরিবার। বোঝা গেছে? আর যদি সবাই একসাথে থাকেন
তাহলে আপনারা সবাই একটাই ফর্ম ফিল আপ করবেন। মানে আলাদা হয়ে গেলে আপনাদের আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, যদি একসাথে থাকেন তাহলে একসাথে ফর্ম ফিল আপ করতে হবে। এরপরে যেটুকু পার্ট রয়েছে সেটা সরকারি ব্যবহারের জন্য, এগুলো আপনাদের কিছু করতে হবে না। এটা সম্ভবত এখান থেকে কেটে আপনাদেরকে দিয়ে দেবে বাকিটা, ঠিক আছে, যে আপনি ফর্ম ফিল আপ করেছেন তার একটা প্রমাণ হিসেবে। ব্যাস, আর কিছু নেই ফর্মে। কিন্তু এই ফর্মে এখন অনেক কিছু জানার রয়েছে, যেমন কি কি নথি দিতে হবে। নোট করবেন কি কি নথি দিতে হবে, এই নির্দেশনার ঘরে কিন্তু সব লেখা রয়েছে, ভালো করে দেখবেন। দেখুন, আমি একটা একটা করে এগোচ্ছি। আপনারা যে যে ঘর ফিল আপ করেছেন সেই অনুযায়ী যে যে নথি রয়েছে, যেমন শিশুদের টিকাকরণের জন্য যদি আপনারা টিকাকরণ করেন তাহলে কি নথি রয়েছে সেগুলো কিন্তু আপনাদের এখানে জমা করতে হবে। যেমন আমি এখানে একটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, এখানে পেনশন স্লিপ, যদি কোনো সরকারি পেনশনভোগী হন হ্যাঁ কি না, তাহলে কিন্তু আপনাদের এখানে পেনশন স্লিপ দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে দেখুন লেখা রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন। এরকম ভাবে নির্দেশনার ঘরে কিন্তু সব কিছু রয়েছে, আপনারা সবটা পেয়ে যাবেন। দেখুন ভালো করে, এখানে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। তো এটা বলা হয়নি যে মার্কশিট টার্কশিট দেওয়ার কথা, এখানে কিছু বলা হয়নি। কর্মসংস্থানের ধরন, যদি প্রয়োজনীয় নথি থাকে তাহলে আপনাদের কিন্তু এখানে দিতে হবে যে কি কাজ করেন না করেন। যদি আপনারা বেসরকারি কাজ করে থাকেন, যদি ইপিএফও বা পিএফ থাকে তাহলে তার ডিটেলস আপনাদের এখানে দিতে হতে পারে। এখানে যে জমি জায়গা দিচ্ছেন, যার নামে জমি টমি রয়েছে, দেখুন এখানে বলছে রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ আর মানে পর্চার আপনাদের এখানে ডিটেলস কিন্তু দিতে হবে। পর্চা আপনাদের এই ফর্মের সাথে জুড়ে দিতে হবে, অর্থাৎ নথি হিসেবে বাড়ির পর্চা দিতে হবে। আপনার যদি হেড অফ দ্য ফ্যামিলির জমি থাকে তার দিতে হবে, যদি পরিবারের অন্য কোনো সদস্যের জমি জায়গা থাকে তাদেরও কিন্তু পর্চা আপনাদের এখানে দিতে হবে, ঠিক আছে, জেরক্স করে কিন্তু দিতে হবে। এখানে কিন্তু এগুলো বলা হচ্ছে, দেখুন এখানে সব দিয়েছে, মিউটেশন কপি, রেজিস্ট্রেশন নথি, এগুলোর মধ্যে কিন্তু আপনাদের এগুলো প্রদান করতে হবে। যদি আপনারা কাস্ট সার্টিফিকেট আপনাদের থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট আপনাদের কিন্তু এখানে প্রদান করতে হবে। সেরকম ভাবে আপনারা এখানে কিন্তু দেখে নেবেন যে কোন কোন ডিটেলস বা কপি এখানে চাইছে, এখানে কিন্তু পাশে সবকিছু দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা এই নির্দেশনার ঘরে না লিখে নিচের দিকে করে দিলে ভালো হতো। যাই হোক, তো আপনারা যা যা ডিটেলস দিচ্ছেন, মোট কথা আধার কার্ডের ডিটেলস, তারপরে ব্যাংকের পাসবুকের ডিটেলস, তারপরে প্যান কার্ডের ডিটেলস, তারপরে আপনারা ভোটার কার্ডের ডিটেলস, যা যা ডিটেলস দিচ্ছেন মোট কথা সেইগুলো যদি নথি থাকে সেই সমস্ত নথি কিন্তু আপনাদের এখানে অ্যাটাচ করে দিতে হতে পারে। এখানে সম্পূর্ণভাবে লেখা নেই, কয়েকটাই লেখা রয়েছে, যেমন পর্চা টর্চা এগুলোই লেখা রয়েছে, আর বাকিগুলো হয়তো আপনাদের এই ফর্মের সাথে অ্যাটাচ করে এই সমস্ত নথি কিন্তু দিতে হতে পারে, আবেদন করা হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, এবারে ফর্মটা কোথায় পাবেন ভালো করে দেখে নিন। সোশ্যাল সিকিউরিটি WB এটা বলে সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে চলে যাবেন, ঠিক আছে। প্রথম ওয়েবসাইটের মধ্যে ঢোকার পরে, ঢুকছি দেখুন, ঢোকার পরে 3টে ভাষায় আপনারা ফর্ম পেয়ে যাবেন, বাংলা, হিন্দি, ইংরেজি। যে ভাষায় চাইবেন সেই ভাষায় আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা ফর্ম, তো এখানে ডাউনলোড বাংলায় ক্লিক করবেন, এখানে ফর্মটা পেয়ে যাবেন। এই ফর্মটাকে আপনারা ফিল আপ করে আপনারা জমা দিতে পারেন। এতক্ষণ ধরে দেখলেন অন্নপূর্ণা ভান্ডারের অফলাইন ফর্ম ফিল আপের পদ্ধতি। এখনো পর্যন্ত অনলাইনে ফর্ম দেয়নি। অনলাইনে যখন ফর্ম ফিল আপ হবে তখন আমি আপনাদের জন্য সেপারেটলি ভিডিও করে দেবো। আপনারা এই ফর্মটা কোথায় জমা দেবেন, আপনাদের ভিডিওতে বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনারা এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারেন। এর সাথে কোন কোন নথি লাগবে সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পেলেন। তারপরেও আমি আপনাদের বলবো, যখন আপনারা জমা দেবেন সেখান থেকে আপনারা একবার যাচাই করে নেবেন যে কোন কোন নথিপত্র জমা দিতে হচ্ছে, কারণ নির্দেশনার ঘরে কিন্তু সবটা লেখা নেই। তো সেক্ষেত্রে আপনারা এটা একটু দেখে নেবেন। এই 12 পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করা দেখলেন যে এতটা সময় লাগলো, ঠিক সেরকম ভাবেই আপনাদের ফর্মটা ফিল আপ করতেও সময় লাগবে। তো আপনারা ধৈর্য ধরে করবেন, ইংরাজিতে করবেন, কালো বা নীল কালির ব্যবহার করবেন, বল পেন ব্যবহার করবেন, জেল কালি ব্যবহার থেকে বিরত থাকবেন, কাটাকুটি করবেন না, হোয়াইটনারের ব্যবহার করবেন না। যেরকম ভাবে আমি দেখিয়েছি ঠিক সেরকম ভাবে আস্তে আস্তে ফর্ম ফিল আপ করবেন। এখনো পর্যন্ত সময় রয়েছে, 3 মাস ধরে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, জমা দিতে পারেন। এরপরে অনলাইন আসবে, অনলাইনে আপনারা জমা দিতে পারেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে দাদা অনলাইনে করবো না অফলাইনে করবো, কোনটা বেটার হবে? আমি তো আপনাদের বলবো অবশ্যই অনলাইনে করা বেটার হবে, কারণ আপনারা যুবসাথীর বেলায় দেখেছেন যে যারা অনলাইনে করেছিল তাদের টাকা কিন্তু আগে ঢুকেছিল। কারণ অনলাইনে কি হয় ভালো করে বোঝার চেষ্টা করবেন, অফলাইন যে ফর্মটা আপনারা জমা দিচ্ছেন সেটাকে আবার অনলাইনেই ডেটা এন্ট্রি করে তোলা হবে।
তাই আপনারা যদি অনলাইনে ফর্ম ফিল আপটা করেন তাহলে আপনাদের এক স্টেপ এগিয়ে রইল, আপনারা নিজেই ডেটা এন্ট্রিটা করে দিলেন। তো সেক্ষেত্রে সরকারের ভেরিফিকেশন করতেও তার মানে সময় লাগবে না, আর আপনাদের টাকা ছাড়তেও কিন্তু সময় লাগবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা অনলাইনটাকে প্রেফার করবেন, বাট কবে অনলাইন দেবে ফর্ম সেটাও কিন্তু এখন একটা ধোঁয়াশার ব্যাপার। অফলাইন ফর্ম তো দিয়ে দিয়েছে, অফলাইন ফর্ম আপনারা অফিস খুললেই অফিসে কিন্তু জমা দিতে পারেন, ঠিক আছে? এর পরবর্তীকালে আমার ভিডিও আসবে, যদি আপনারা চান আমি ডিটেলসে ফর্ম ফিল আপ করে একটা একটা করে নাম দিয়ে ফর্ম ফিল আপ করে দেখাবো। যদি আপনারা এরকম চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর অন্নপূর্ণা ভান্ডারের যে 12 পাতার ফর্ম দিয়েছে এটা কতটা যুক্তিযুক্ত সেটাও আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, অন্যদের থেকে একটু হলেও আমি বেটার আপনাদের বোঝাতে পেরেছি বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করা একটু ভুলবেন না।